हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে কিন্তু 2022 স্টেট চাকরি প্রার্থীদের যে ধর্না করার যে পারমিশন, সেই পারমিশন কিন্তু দিল। তোমরা জানো সকলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা হয়তো দেখেছো যে আজকে কিন্তু পারমিশন দেওয়া হলো। এর আগেও কিন্তু বারবার 2022 স্টেট চাকরি প্রার্থীরা কিন্তু পথে নেমেছে, রাজপথে নেমেছে, বিভিন্ন জায়গাতে ডেপুটেশন বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছে এবং অনেকবার কিন্তু হাইকোর্টের কাছে পারমিশনও চাওয়া হয়েছে, কিন্তু সেই পারমিশন সম্পূর্ণভাবে পাওয়া যায়নি। তো আজকের যে হাইকোর্টের শুনানি ছিল, কালকে তোমাদের আমি একটা ভিডিও দিয়ে আপডেট দিয়েছিলাম যে 11 তারিখ অর্থাৎ আজকে 7 তারিখ অর্থাৎ আজকে কিন্তু একটা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং সেই শুনানি অনুযায়ী কিন্তু হাইকোর্টে পারমিশন দিয়েছে 2022 স্টেট চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চ করার জন্য। তো কিভাবে করা হবে, কখন করা হবে, কবে করা হবে, কি কি নতুন পদক্ষেপ নেওয়া হবে, বা আদৌ এটার এই ধর্ণা করার সুফল কি, বা আদৌ এই ধর্ণা মঞ্চ করার ফলে কি 2022 স্টেটের নোটিফিকেশন আসতে পারে কি পারে না, বা বাজেটের আগে এই ধর্ণা মঞ্চ কতটা জরুরি বা কতটা ভালো পদক্ষেপ 2022 স্টেটদের জন্য, সে সমস্ত তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। তাই সকলকে অনুরোধ করব, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না, বিষয়গুলো জানার চেষ্টা করো। এবং আজকে 2022 স্টেট কীজন প্রার্থী যারা কলকাতা হাইকোর্টে গেছিলো, তাদের মুখ থেকে সরাসরি কী কী কথা উঠে এসছে, সেগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো তার আগে প্রথমেই বলে রাখি একটা বিষয়, যে এই ধর্ণা মঞ্চ করার কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে বাজেট। কারণ তোমরা সকলে জানো 12 ফেব্রুয়ারি বাজেট পেশ করবে রাজ্য সরকার এবং সেখানে নানান প্রকল্প, নানান নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতিগুলো হয়ে থাকে, সামনে যেহেতু ভোট রয়েছে 2026-এ ভোট, তোমরা জানো বিধানসভা ভোট, তো তার আগে কিন্তু এই বাজেট পেশ এবং সেখানে নিয়োগ প্রক্রিয়ার তথ্যগুলো তুলে ধরা একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 2022 স্টেটদের জন্য। কারণ 2022 স্টেট পাস দীর্ঘ 7 বছর অতিক্রম করে 8 বছর কিন্তু বঞ্চিতের পথে এবং বারবার নানাভাবে কিন্তু চাকরি প্রার্থীরা পথে নেমেছে, কিন্তু তার সুফল কোনোভাবে পাওয়া যায়নি, সদুত্তর কিন্তু সরকার দেয়নি। বারবার নানান অজুহাত, নানান পরিস্থিতি তৈরি হয়েছে। আজকেও কেন আজ চাকরি প্রার্থীদের কোনো একটা ধর্ণা মঞ্চ পারমিশনের জন্য হাইকোর্টে যেতে হচ্ছে? তো এখানে বলা যায় যে অবস্থা কিন্তু খুবই খারাপ একটা, যেখানে চাকরি প্রার্থীরা একটা ফর্ম ফিল আপ করে, সরকারে ফর্ম ফিল আপের জন্য সময় বার করছে, ফর্ম ফিল আপ করাচ্ছে, তার জন্য চাকরি প্রার্থীরা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করছে। ডিএলএড করেছে, বিশেষ করে টিচারদের ক্ষেত্রে ডিএলএড করেছে 2 বছর, সেখানে বাবা মায়ের পয়সা খরচা হয়েছে। এতদিন প্রিপারেশন পর টেট পাস কোয়ালিফাইড করে 2 বছর অতিক্রম করে 3 বছর টেট পাস করে বসে রয়েছে। দীর্ঘ 5 বছর কোনো টেট পরীক্ষা সরকারের থেকে নেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও আজ চাকরি পাওয়ার জন্য বা চাকরির শূন্যপদ এই নোটিফিকেশান আদায় করার জন্য, ধর্নার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। তাহলে বুঝতে পারছো সেখানে দাঁড়িয়ে যে পরিস্থিতি বর্তমানে কী অবস্থাতে রয়েছে এবং সরকারের সদিচ্ছাটা কতটা রয়েছে। তো এই ধর্ণা মঞ্চ করার এতটাই গুরুত্ব বর্তমান পরিস্থিতিতে, বা যে সময়ে ধর্ণা মঞ্চ করার যে সুযোগ পাওয়া গেছে, সেটা কিন্তু খুবই একটা ভাইটাল পয়েন্ট। এবং আমি বলবো আমার চ্যানেলের মধ্য দিয়ে 23 জেলার যে সমস্ত ডিএলএড 2 বছর প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস 2022-এ টেট পাস কোয়ালিফাইড করেছো, যে যার একাডেমিক থাকুক, আমি বারবার বলছি একাডেমিক হায়েস্ট থাকুক, কারো লো থাকুক, কারো এজ বেশি থাকুক, কারো কম থাকুক, সকলকে বলবো যে যেদিনে ধর্ণা মঞ্চ করার ডেট বা তারিখ ঘোষণা করা হয়েছে, সেদিনে নানানভাবে কিন্তু ভাবে কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেগুলো প্রতিফলিত করার চেষ্টা করা হবে। এবং সেখানে আশা করছি যারা ভিডিওটা দেখছো, প্রথমত শেয়ার করো, কারণ সকলকে বলবো যে শেয়ার করলে সকলে ভিডিওটা পাবে। অনেকেই কিন্তু এখনও পর্যন্ত যে 2022 স্টেটে বিভিন্ন যে গ্রুপ রয়েছে, সেখানেও কিন্তু অনেকেই যুক্ত হতে পারেনি, হয়তো টেট পাস করে নানান কাজে যুক্ত রয়েছে বা হয়তো সময় পাচ্ছে না, কিন্তু অন্তত 1 দিন 2 দিন রাজপথে যাওয়াটা আবশ্যিক এবং দরকার। কারণ এখানে দাঁড়িয়ে যদি একটা সরকারি প্রাথমিক টেট তোমরা কোয়ালিফাইড করে রয়েছো এবং যদি চাকরিটা নিজের আদায় করতে না পারো বর্তমান পরিস্থিতিতে, তাহলে কিন্তু তার অবস্থা খুবই খারাপ। আর এই ধর্ণা মঞ্চ করার একটা উদ্দেশ্য বিভিন্ন দিক থেকে, এখনও এসএলএসটি দেখো একটা চাপ রয়েছে, সেখানে ওবিসি কেস মামলার জন্য আদার্স যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা একটা চাপ রয়েছে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাজেট রয়েছে সামনে বিধানসভা ভোট রয়েছে এবং বিভিন্ন দিকে যে প্রাথমিক বিদ্যালয়গুলো যে বন্ধের মুখে, হাই স্কুলগুলো বন্ধের মুখে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু এই ধর্ণা মঞ্চ করা এবং নানানভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে সমস্ত ডেমনস্ট্রেশন পদ্ধতিভাবে যে সরকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা, সেটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো
এই জন্যই বলবো, সকলকে অনুরোধ করব আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে, আমাদের চ্যানেল টিমের তরফ থেকে, যে সকলে কিন্তু যেদিন ধর্ণা মঞ্চের ডেট ঘোষণা করা হয়েছে সকলে উপস্থিত হও। যে সমস্ত চাকরি প্রার্থীরা টেট পাস রয়েছে, দূর দূরান্তের জেলা থেকে রয়েছে অনেকেই, এবং অনেকেরই আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে, অনেকেই মেয়ে রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো বাচ্চা থাকে বাড়িতে, শ্বশুরবাড়ি থেকে আসার পারমিশন পাওয়া যায় না, বাড়ির লোককে নিয়ে এসো, কিন্তু অবশ্যই এসো এখানে এবং উপস্থিত হয়ে নিয়ে যে মঞ্চ ধর্ণা মঞ্চ করা হচ্ছে সেটাতে সাফল্যমণ্ডিত করো। কারণ এখান থেকে একটা হিউজ পরিমাণ যদি ধর্ণা মঞ্চে উপস্থিত হতে পারা যায় তাহলে কিন্তু নোটিফিকেশান, আমি বলছি কিছু না কিছু একটা চাপ হবে বা কিছু না কিছু একটা চাপ সৃষ্টি হবে। বাড়িতে থেকে এমনিতেও কেউ কিচ্ছু করতে পারবে না, এটা কিন্তু নিশ্চিত। এবং সরকারের যেদিন ইচ্ছা হবে সেদিনেই কিন্তু নোটিফিকেশান আসবে ঠিক, কিন্তু একটা চাপ বলে যে একটা বিষয় রয়েছে সেটা কিন্তু তোমরা সকলে জানো। তো সেই মোতাবেক আমি বলবো সকলকে যে সকলেই কলকাতা রাজপথে চলো, নানানভাবে নিজেদের যে বঞ্চনার কথা সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করো। এই পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু সকলের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরো, বঞ্চনার কথা তুলে ধরো, যে যেমনভাবে পদক্ষেপ নিয়ে করতে পারো শান্তি শৃঙ্খলাপরায়ণভাবে একজন শিক্ষক সুলভ আচরণ করে কিন্তু এই ধর্ণা মঞ্চটা করার চেষ্টা করুন। আর সকলকে বলবো যে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে আমিও মোটিভেশন পাই তোমাদের এই ধরনের আপডেট দেওয়ার জন্য। এবং 2022 টেট যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ টেটের ইন্টারভিউর জন্য, তার অবশ্যই বলবো চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো, ওখানে অনেক কিন্তু ক্লাস করানো হয়েছে। সেই ক্লাসগুলো প্রত্যেকটা দেখো 2017তে কেমন প্রশ্ন করা হয়েছিল, 1 নম্বর থেকে ক্লাসগুলো দেখা শুরু করো। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সাথে সাথে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, কারণ সেখানে এই ক্লাসগুলোর PDF সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হবে। আর এই প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট যে 2017তে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল, আগামীতে কী ধরনের প্রশ্ন করা হবে, বিভিন্ন টপিক ওয়াইজ প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে পাঠ্য বইগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি বিতরণ করা, সেই পাঠ্য বইয়ের ডিটেলস তথ্য, কবি পরিচিতি, শিক্ষা কমিশন, নিপুণ ভারত মিশন ইন ডিটেলস ক্লাস করানো রয়েছে। তো ক্লাসগুলো সকলকে বলবো ক্লাসগুলো দেখো, কিন্তু সাথে সাথে এই ধর্ণা মঞ্চটা সাফল্যমণ্ডিত করার জন্য আমি বারবার চিৎকার করে বলছি সকলে উপস্থিত হও, কারণ আর নয়, অনেক হয়েছে। এরপর নানান অজুহাত তৈরি হবে, নানানভাবে তোমরা কেউ বলতে পারবে যে একমাত্র পশ্চিমবঙ্গে প্রাথমিক বা শিক্ষার ক্ষেত্র বাদ দিয়ে অন্য কোনো ক্ষেত্রে কোনো কেস সেরকমভাবে হয়েছে, PSCতে হয়েছে কিন্তু খুব কম, রেয়ারলি। কিন্তু টেটের ক্ষেত্রে বলো প্রশ্নভুল মামলা, এই OBC কেস মামলা ঘটছে, এই কোনো ম্যাট 1594 আসছে, এই ম্যাট 1894 আসছে, এই ধরো তারপরে বিএড কেস, তারপরে এনআরএস কেস, নানান কেস, একটার পর একটা কেস কিন্তু রয়ে গেছে। আর এই কেস থাকার একটাই উদ্দেশ্য, সরকারও কিন্তু চায় না যে নিজেদের সদিচ্ছার মধ্য দিয়ে কোনো নিয়োগ প্রক্রিয়া করতে, কারণ একটা শিক্ষককে নিয়োগ করতে গেলে তার পিছনে অনেক টাকা খরচ করতে হবে। সেখানে সরকার চায় যে প্রকল্প ভাণ্ডার দিয়ে ভোট আদায় করা। আমি চাইছি না কোনো সরকার বিরোধিতা করে, কিন্তু সরকারের বিরোধিতা করে না হলেও কিন্তু সরকারকে এটা বোঝা দরকার যে শিক্ষিত সমাজ বলে একটা রয়েছে, যেখানে শিক্ষা একটা প্রধান মেরুদণ্ড, সমাজের বলো, জাতির বলো, একটা রাজ্যের বলো, একটা জেলার বলো, একটা দেশের, সারা বিশ্বের বলা চলে। তো সেখানে শিক্ষা ব্যবস্থা কীভাবে এতগুলো স্কুল বিদ্যালয় বন্ধ হচ্ছে, কীভাবে শিক্ষক শিক্ষিকার অভাব, যেখানে প্রাইভেটাইজেশনের প্রতি ঝোঁকটা অভিভাবকদের বেড়ে যাচ্ছে। তো এটা কিন্তু আগামী প্রজন্মকে কিন্তু আমাদেরও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাবে যদি আমরা নিজেদের অধিকারের লড়াই যদি না লড়তে পারি, এবং এই নিজেদের অধিকারের লড়াইয়ের মধ্যে দিয়ে যদি আমরা চাকরি পাই, তাহলে আমরা একটা শিক্ষিত মনস্তাত্ত্বিক পদ্ধতিতে একটা ভালো সমাজ গড়তে পারবো, যেখানে শিক্ষক শিক্ষিকা হচ্ছে সমাজ গড়ার কারিগর। তো সেখানে যদি কারিগররা যদি মানে অচেতন হয়ে যায় বা অকেজো হয়ে যায়, তাহলে কিন্তু সমাজ পুরোপুরি অচল হয়ে যাবে। আর এই দায়িত্ব কিন্তু সরকার নেবে না, কারণ সরকার কোনোভাবেই চায় না নিয়োগ করতে। সরকার চায় যে যেভাবে হোক প্রকল্প ভাতা বিভিন্ন অজুহাত দেখিয়ে শুধু মানে নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রাখে দিনের পর দিন। আজ OBC কেস মামলা এমন একটা ঘাড়ে বসে রয়েছে যেখানে দাঁড়িয়ে কোনো নিয়োগ প্রক্রিয়া রাজ্যে হচ্ছে না। পুলিশ পরীক্ষাগুলো যেগুলো বছর পর বছর হয়তো হয়েই চলেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সেগুলোও কিন্তু একদম বন্ধের মুখে। PSC যে ক্যালেন্ডার বার হয়েছে, মনে হচ্ছে ভোটের জন্যই এত মেলা চলছে PSCতে চাকরির। এর আগে তো আমি কোনো PSC মানে পরীক্ষার জন্য এত আপডেট বা এত নোটিফিকেশান আমি পাইনি। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ধর্ণা মঞ্চ করা একটা মানে যুক্তিযুক্ত, এবং সেখানে উপস্থিত থাকাটা সকলের বাঞ্ছনীয় এবং অবশ্যই দরকার। 26শে নভেম্বর তোমরা সকলে জানো সংবিধান গ্রহণের দিন কিভাবে আমরা সকলে সেখানে সংবিধান দিবসের দিন কিভাবে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম, ঠিক একইভাবে তার থেকে 10 গুণ যদি 30,000 যদি
চাকরি প্রার্থী বঞ্চিত 2022 টেট 2 বছর প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড ক্যান্ডিডেটরা যদি উপস্থিত হতে পারো এই ধর্ণা মঞ্চে, অবশ্যই আমি নিশ্চিতভাবে বলতে পারি একটা অনেক অনেক বড় একটা কিন্তু প্রভাব সরকারের দৃষ্টিতে পড়বে এবং সেই প্রভাব সারা বাংলা দেখবে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু কেউ আর কোনোভাবে অজুহাত সৃষ্টি করবে না বা অজুহাত দেখাবে না। একটা দিন, অন্তত একটা দিন, যে দিন ঘোষণা করা হয়েছে দূর জেলাগুলো আগের দিনে যাওয়ার চেষ্টা করো এবং সেখানে যে সময়টা রয়েছে সেই সময়ের মধ্যে ধর্ণা মঞ্চতে নিজেদের যেভাবে পারো বঞ্চনার কথা তুলে ধরো। যেহেতু এটা কোর্ট পারমিশন রয়েছে, সেখানে কোনো পুলিশের হস্তক্ষেপ থাকবে না, শুধুমাত্র প্রোটেকশন করা ছাড়া। তো এখানে দাঁড়িয়ে সকলকে বলবো উপস্থিত হও, একটা ভালো সুযোগ পাওয়া গেছে। হয়তো অনেকবার করা হয়েছে, সরকার দৃষ্টি আকর্ষণ যদিও হয়েছে, কিন্তু সরকার যেহেতু কর্ণপাত করেনি, এখানে দাঁড়িয়ে কিন্তু একটা ভালো সময় পাওয়া গেছে যেখানে ধর্ণা এক জায়গাতে বসে একটা ভালো পদক্ষেপ নেওয়া যেতে পারে। এবং এর মধ্য দিয়ে কিন্তু মানে শূন্যপদের যে ব্যাপারটা সেটাও কিন্তু কারুকার্য হতে পারে, কারণ বর্তমান পরিস্থিতি শিক্ষা একটা মানে একদম হেলদোল, যেখানে একদম মানে ডুবুই নৌকার মধ্যে পরিস্থিতি রয়েছে, শিক্ষার অবস্থা একদম নাজেহাল রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে শূন্যপদেও কিন্তু বেশি আসতে পারে যদি সরকারকে চাপ দিতে পারা যায়। তো চলো তার আগে আমরা কিছু আপডেট আরও জানবো যে আজকে কি মামলার শুনানি, কি আপডেট হলো, কবে পারমিশন পাওয়া গেছে, কি হতে পারে বা কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই সমস্ত কিছুগুলো আমরা এক এক করে ভিডিওর মধ্য দিয়ে জানবো। তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং ভিডিওটি যারা দেখছো, দেখার সাথে সাথে অনেকেই আমি দেখতে পাচ্ছ, কিন্তু দেখার সাথে সাথে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অন করে পাশে থাকো এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো দেখো তোমরা, যে বাজেট প্রকাশের আগের দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কোর্টের পারমিশন সহ বিকাশ ভবনের কাছে ধর্ণা কর্মসূচি হবে। তো দেখা যাক কি আজকের আপডেট এসছে কি না এসছে, সমস্ত কিছু আমরা ভিডিওর মধ্য দিয়ে জানবো। তো অবশ্যই তোমরা ভিডিওতে যুক্ত থাকো। কলকাতা হাইকোর্টে এসেছিলাম, কিন্তু আমরা হচ্ছে লাইভ করছি। আমরা এসেছিলাম তো দীর্ঘক্ষণ শুনানি হলো, আমাদের হিয়ারিং হলো, আমরা দেখেছেন 25 নম্বর কোর্টে। তো যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমাদের কিন্তু আমাদের যে রিকোয়ার ছিল যে 11, 12, 13 সেই দিনগুলো কিন্তু আমরা পাইনি, পরে দাবি রাখতে বলেছে পরীক্ষার পরে। তো আমাদের 12টা থেকে 5টা পর্যন্ত বিধাননগর বিকাশ ভবনের খুব পাশে, বিকাশ ভবনের কাছে আমরা ডেমনস্ট্রেশন করার পারমিশন ইতিমধ্যে আমরা পেয়েছি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির আদেশে। আমরা 11 তারিখে 12টা থেকে 5টা পর্যন্ত আমরা সিটিং একটা পিসফুলি ডেমনস্ট্রেশন করবো। এই বিষয়ে আমরা বিস্তারিত প্রত্যেকটা গ্রুপে আমরা জানিয়ে দেব। এই এখন হিয়ারিং জাস্ট হলো, 5টার দিকে 5টা, 5:30টার দিকে হিয়ারিং কমপ্লিট হলো, হয়ে বাইরে এলাম। প্রত্যেকের উদ্দেশ্যে একটু জানানোর দরকার ছিল, আমরা আমাদের মানে লজ্জা থাকা দরকার যে একটা 5 ঘন্টা সিটিং যে ডেমনস্ট্রেশন, 5 ঘন্টা কি 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের বঞ্চনার কথা তুলে ধরবো, তার জন্য কোর্টে আসতে হচ্ছে। এটা আমাদের লজ্জা হওয়া দরকার। আজকে একটা পতিত জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো, দীর্ঘ 7 বছরের বঞ্চনার কথা তুলে ধরবো, তার জন্য আমাদের কোর্টে আসতে হচ্ছে পারমিশন নিতে। এর থেকে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আজকে সকাল থেকে এসছি, প্রায় বাড়ি থেকে বেরিয়েছি 9টা, 8:30 ট্রেন ধরে, আজ এখন 8:30, প্রায় 6টা বাজতে গেল। ভেবেছেন 5 ঘন্টা ডেমনস্ট্রেশনে, 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমাদের মানে স্লোগান দেওয়ার জন্য 5 ঘন্টা জায়গা করে দিলেন মহামান্য আদালত, এখন বাড়িতে যেতে হবে। তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এরপরেও আপনারা যদি বাড়িতে বসে থাকেন কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। পারমিশন নিতে কোর্টে আসতে হচ্ছে আমাদের, দুর্ভাগ্য আর কি হতে পারে, এটা লজ্জার ব্যাপার। আচ্ছা 5 বছর পর রাজ্য সরকার টেট নিল, আর টেট নিয়ে আরো 2 বছর পার হয়ে গেছে, উত্তীর্ণদের বসিয়ে রাখা হয়েছে, কোনো না কোনো আইনি জটিলতার কারণে বসিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ তার প্রতিবাদ করতে আমাদের কোর্টে আসতে হচ্ছে, তার প্রতিবাদের জন্য একটা জায়গা খুঁজে আমাদের প্রতিবাদ জানানোর জন্য কোর্টে আসতে হচ্ছে। মারাত্মকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে আছি আমরা প্রত্যেকেই।
আমার সাথে আছে অদিতি, স্কুল থেকে এসছে, তার বাবা প্যারালাইসিস পেশেন্ট, উঠতে পারে না, চলতে পারে না, সারাক্ষণ বেডে শুয়ে থাকেন। তার মার 67 বছর বয়স, সেই স্কুল থেকে চলে এসে বিদেশটা কি হবে, আর কোনো পথ নেই, আর পাচ্ছি না, জীবনটা পুরো অধৈর্য হয়ে গেছে। আজকে তার মুখ থেকে শুনুন কেন পড়ে থাকতে হবে বলুন তো, সকাল থেকে এসে এই পর্যন্ত সারাদিন। আমাদের যারা টেট উত্তীর্ণ আছেন এখনো বলছি যে সময় থাকতে অবরোধটা গড়ে তুলুন, প্রতিরোধটা গড়ে তুলুন বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের সামনে। সামনের দিনে কর্মসূচিটা আছে, অবরোধ করুন, কাউকে অফিসে ঢুকতে দেবেন না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে। গণতান্ত্রিক সরকার, একটা নির্বাচিত সরকার দিনের পর দিন এইভাবে বঞ্চিত করে রেখেছে আমাদের। অদিতি আছে, অদিতি কিছু বলুন। নমস্কার, আমি অদিতি কর্মকার। আজকে আমাদের ৬৬ নম্বর সিরিয়ালে এই মামলাটা ছিল। আমরা সকাল থেকে এতক্ষণ অবধি ওয়েট করে ফাইনালি আমাদের হিয়ারিং হয়েছে। মাধ্যমিক পরীক্ষার ইস্যু দেখিয়ে আজকে আমাদের ধর্নার যে 3 দিনের পারমিশন সেটাকে কমিয়ে একদিন 12টা থেকে 5টা সিজিও কমপ্লেক্সের উল্টো দিকে, মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টো দিকে আমজাবুল আলার যিনি আছেন ওনার বাড়ির কাছে আমাদেরকে একটু পারমিশন দেওয়া হয়েছে। বিকাশ ভবনের পাশে, বিকাশ ভবনের কাছে। তো সেই জায়গাতেই আমাদের শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশনের জন্য বলা হয়েছে। এবার আমরা চেয়েছিলাম যাতে আমরা 3 দিন বসতে পারি। আমি জানি না সরকারের মানে কোর্ট কি চায়, মানে কোর্টে পারমিশন নিতেছিলাম আমরা ধর্নার জন্য, কিন্তু কোর্ট বারবার একটা ইস্যু দেখেছি, মাধ্যমিক পরীক্ষা। আগের বারে ওই একই সময় আমরা মাধ্যমিক পরীক্ষার সময় আমরা ধর্নায় ছিলাম, কিন্তু সে সময় কোনো সমস্যা হয়নি। এবার এই ইস্যুটা একটা বড় ইস্যু তৈরি করা হয়েছে। মানে আমরাও বঞ্চিত, আমরাও স্কুলে যেতে চাই। আজকে আমাদের এইটুকু, মানে আমরা যেহেতু হোম শিক্ষক, আমাদের মাথায় এটুকু থাকতোই যে যতই মাধ্যমিক পরীক্ষা হোক সেই টাইমটা আমরা আমাদের হ্যান্ড মাইকিং বা যে কোনো মাইকিংয়ের স্লোগান বন্ধ রাখবো এবং বাকি সময়টা আমরা আমাদের দাবিটা তুলে ধরবো। কিন্তু এখানে মহামান্য বিচারপতি আমাদের মানে 12টা থেকে 5টায় সময় বেঁধে দিলেন। এতে হতাশ হওয়ার কিছু নেই। আমি একটুই বলবো, এই 12টা থেকে 5টা আমি চাই এমনভাবে আন্দোলন হোক বা এমনভাবে প্রতিরোধ গড়ে তোলা হোক যাতে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নিউজ চ্যানেল এবং প্রতিটি নিউজ পেপারে এটি যেন ফ্রন্ট পেজে আসে এবং ফ্রন্টে আসে যে এরা এই 12টা থেকে 5টা সময়টা পেয়েছি, এই সুযোগটাকে আমরা সদ্ব্যবহার যেন করতে পারি। ধন্যবাদ সকলকে। প্রত্যেকেই তৈরি থাকুন। এবার আন্দোলনটা, ওটা সেন্ট্রাল পার্কের খুব পাশে যেখানে বইমেলা হচ্ছে তার পাশে আমরা কিন্তু এই একদিনের জন্য, মানে 12 ঘন্টা ধরে রাখুন, 5 ঘন্টা বলছে, তো আমরা সেই টাইমটা কিন্তু আমরা বেকার মেলা, বেকারের স্টল তুলে ধরবো, কেউ চপ, কেউ মুড়ি, বিভিন্ন শিল্প তুলে ধরবো। এত বছর পর এখন বলছে, প্রতিশ্রুতি ছিল কি কেউ কোনো টেট পাস কেউ বসে থাকবে না, আর এখন বর্তমানে আমাদের চা শিল্প করতে বলা হচ্ছে, আমাদের চপ শিল্প করতে বলা হচ্ছে, সেটা আমরা বিভিন্নভাবে তুলে ধরবো। প্রত্যেককেই বলবো এটা মানসিক প্রস্তুতি নিন। 11 তারিখে কিন্তু আমরা আমাদের বেকার মেলা কিন্তু শুরু করব, এটুকুই বলার। তো তোমরা সরাসরি শুনলে যে লাইভে আজকে 64 নম্বর সিরিয়ালে ছিল হাইকোর্টে, কিন্তু যাই হোক শুনানি হয়েছে এবং সেই শুনানি মোতাবেক কিন্তু যে ডেট সে 11 ফেব্রুয়ারি কিন্তু এই ডেট ঘোষণা করা হয়েছে। পারমিশন পাওয়া গেছে যে ধর্নামঞ্চ করার, যেহেতু 3 দিনের কিন্তু একটা ধর্নামঞ্চ করার যে পারমিশনের কথা বলা হয়েছিল, কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য কোর্ট কিন্তু এবারে পারমিশন দেয়নি। যদিও এর আগের বছর অর্থাৎ গত বছর কিন্তু 2022 স্টেট চাকরি প্রার্থীরা 3 দিন ধরে দিন রাত একরকমভাবে কিন্তু ধর্নামঞ্চ করেছিল এবং সেখানে একটা ভালো সাড়া পাওয়া গেছিলো। কিন্তু সে পরিস্থিতিতে তখন যে ছিল সেটা কিন্তু 2022 অর্থাৎ 2017 রিক্রুটমেন্ট প্রসেস থাকার জন্য তাৎক্ষণিকভাবে বা তৎক্ষণাৎভাবে কিন্তু কোনো যে নতুন করে 2022 স্টেট যারা আমরা কোয়ালিফাইড করে রয়েছি তাদের কিন্তু সেখানে মানে শূন্যপদের ব্যাপার বা ইন্টারভিউ নোটিফিকেশন বা একসাথে ইন্টারভিউ দেওয়ার এই সমস্ত কিছুটা কিন্তু করা হয়নি। যেখানে সরকার বলো পর্ষদ সভাপতি নিজেই বলেছিলেন 50,000 শূন্যপদে 2022 স্টেট চাকরি প্রার্থী কেউ আর বসে থাকবে না, বছর বছর টেট হবে, বছরে 2বার নিয়োগ হবে। কিন্তু সেই সম্পূর্ণ ফলাফল বর্তমান পরিস্থিতিতে শূন্য। আর এই
শূন্য পরিস্থিতিকে 100% করার জন্য আমি সকলকেই বলবো 23 জেলার যে দূর দূরান্তে যারাই দেখছো আমার এই চ্যানেলের ভিডিওটা বা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু শেয়ার করো, বাকিদেরকে জানাও। অবশ্যই আগের যে লাইভটা দেখালাম অনেকে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছো, কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করো এবং সকলকে জাগ্রত করো। বিভিন্ন ইউটিউব চ্যানেলে জানাও, যারাই এই টেট রিলেটেড বা শিক্ষকতার জন্য যারা পড়াচ্ছেন বা প্রিপারেশন করাচ্ছেন তাদেরকে সকলকে ভিডিওগুলো শেয়ার করো এবং জানাও, অনুরোধ করো যে সকলে এর প্রতি সাড়া দেয়, কারণ অনেক হয়েছে আর নয়। দিনের পর দিন একটার পর একটা বঞ্চনার শিকার হতে হচ্ছে 2022 টেট চাকরি প্রার্থী বলো বা শিক্ষকতায় পেশার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে বা আগামীতে ভবিষ্যতে যারা শিক্ষকতার পেশায় যুক্ত হবে তাদের সকলকে কিন্তু এই একইভাবে মানে যে বঞ্চনা সেই বঞ্চনার শিকার হতে হবে। তো যাতে করে এই ধরনের পরিস্থিতি সরকার যাতে না করতে পারে, তাৎক্ষণিকভাবে এই সমস্ত সমস্যার সমাধান দ্রুততার সাথে চাক্ষুষ প্রমাণসহ বছর বছর টেট নিতে পারে, নিয়োগ করতে পারে, কোনো কোর্ট কেস যাতে না হয়, সেই পরিস্থিতি তৈরি করার জন্য সকলে 11 তারিখ অবশ্যই ধর্ণামঞ্চেতে উপস্থিত হও সকলে। কারণ এরপর আর পারা যায় না। একটা দিনের পর দিন দিন রাত একরকম পরিশ্রম করে আমরা টেট কোয়ালিফাইড করে যদি বসে থাকতে পারি এবং বসে থাকার পর এই বঞ্চনা, যেখানে বিভিন্ন জায়গাতে মাননীয় বলছেন যে 10 লক্ষ শূন্যপদ, 2 লক্ষ শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া বাকি ওবিসি কেস মামলার জন্য, এটার জন্য উনি কি পারেন না এসব করতে? যেখানে সেখানে প্রকল্প বিভিন্ন ভাতার জন্য তিনি শিলান্যাস করছেন, বিভিন্ন মেলা খেলা করতে পারছেন, সেখানে চাকরি প্রার্থীরা বারবার রাজপথে পড়ে থাকছে। তার কি দৃষ্টিতে ওনার কি দৃষ্টিতে যায়নি কথাগুলো, বা ওনার কি কর্ণপাত হয়নি এগুলোতে? অবশ্যই হয়েছে, কিন্তু উনি কোনোভাবেই চায়নি যে নিয়োগ করে বেশি করে টাকা দিয়ে সমাজটাকে শিক্ষিত করে সরকারের দিকে আঙ্গুল তোলার চেষ্টা। তো আমি যেহেতু সরকারের কোনো বিরোধিতা করতে চাইনি চ্যানেলের মধ্য দিয়ে, কিন্তু শিক্ষিত সমাজকে এটা বোঝা দরকার যে আমাদের নিজেদের অধিকার, নিজেদের বঞ্চনা যদি আমরা কোর্ট পারমিশন নিয়ে যদি করতে হয় সমস্ত কিছুগুলো, আমাদের যেখানে 2022 টেট পরীক্ষাটা হয়েছে তোমরা সকলে জানো কোর্টের রায়ের ভিত্তিতে, নতুবা কিন্তু সরকারও কোনোভাবেই চেয়েছিল না যে নতুন করে কোনো টেট পরীক্ষা নেওয়া হোক। তো সে পরিস্থিতি দাঁড়িয়ে একটাই কথা বলবো, চলো সকলে উপস্থিত হও। এটাই কিন্তু শেষ সুযোগ। 12 তারিখে তোমরা সকলে জানো বাজেট রাজ্য সরকার পেশ করবে, সামনে বিধানসভা ভোট। তার আগে যদি 2022 টেট চাকরি প্রার্থীরা এই ধর্নার যে সময়টুকু পেয়েছে যদি নিজেদের নতুনত্ব বেকারত্বের যন্ত্রণা যদি তুলে ধরতে পারা যায় তাহলে নোটিশ আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। আর যারা ভাবছো একাডেমিক বেশি বয়স এখনও রয়েছে, কোনো কাজে যুক্ত আছো, হতেই হবে, তাহলে তোমরা ডিএলএড করলেই বা কেন বা টেট পাস করলেই বা কেন? আর একাডেমিক বেশি বা বয়স কম তারা ভেবো না যে তাদের সকলেরই চাকরি হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ একটা কম্পিটিশন রয়েছে, আর যে কম্পিটিশন তোমার একটা সম্পূর্ণ আলাদা ধাপ, যেখানে তোমার নিজের নতুনত্বভাবে তুমি কিভাবে উপস্থাপন করবে, ডেমনস্ট্রেশন কিভাবে তুমি ইন্টারভিউ দেবে, তার ভিত্তিতে তোমার 10 নম্বর রয়েছে। আর এই 10 নম্বর পাওয়াটা কিন্তু অতটা সোজা নয় যতভাবে ভাবা হয়। 2017 যে ইন্টারভিউতে নাম্বার দিয়েছে সেটা আলাদা ব্যাপার, যেখানে তাদের ক্যান্ডিডেট সংখ্যা ছিল কম কিন্তু শূন্যপদ রয়ে গিয়েছিল বেশি। 2022 টেটের ক্ষেত্রে যে 50,000-এর শূন্যপদ দেবে এটাও কোনো মানে সঠিক তথ্য বা কারণ জানা নেই, এবং সকলে বুক ঠুকে বলতে পারো যে এতটা শূন্যপদ দেওয়া কিন্তু অসম্ভব, কারণ সরকার তো একটা সদিচ্ছা নেই, সেখানে শূন্যপদ দিবেই বা কী করে বেশি করে। তো এই পরিস্থিতি দাঁড়িয়ে সকলকে বলবো যে উপস্থিত হও। কেউ একাডেমিক বা বয়স কম ভেবে বসে থাকছো বাড়িতে, অন্তত ইন্টারভিউ দিতে তো সকলেই যাবে, যেখানে ইন্টারভিউ হবে এবং যে জায়গাটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু কলকাতাতেই ইন্টারভিউ হবে। তো সেই 1 দিন বা 2 দিন যদি এই ধর্ণামঞ্চের জন্য যেতে পারো, নিজেদের নতুনত্ব, নিজেদের বঞ্চনার কথা যদি সরকারের সামনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন নিউজ পেপারে, বিভিন্ন খবরের কাগজে যদি তোমরা ছড়াতে পারো বা হেডলাইনের মধ্যে দিয়ে যদি আসে বিষয়গুলো, তাহলেই কিন্তু আরও একটা নতুনত্ব তৈরি হবে, যেখানে সারা বিশ্ব, সারা বাংলা, সারা বিভিন্ন রাজ্যে কিন্তু দেখবে যে কীভাবে চাকরি প্রার্থীরা এদিকে এসএলএসটি, একদিকে টেট চাকরি প্রার্থীরা দীর্ঘ বঞ্চনার উপর বসে রয়েছে, কেউ নিজেদের চাকরি আদায়ের জন্য, কেউ আবার নিজেদের চাকরি বাঁচানোর জন্য। তো এখানে দাঁড়িয়ে বলবো সকলকে উপস্থিত হও। একটা কর্মসূচি নয়, বারবার কর্মসূচি করতে হবে যতক্ষণ পর্যন্ত নিজেদের সফলতা অর্জন করতে পারছি। এবং একটাই দাবি, 50,000 শূন্যপদে দ্রুততার সাথে 2022 টেটের একদম স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ঠিক যেভাবে পরীক্ষা হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে, আর বিশেষ কিছু বলছি না, অনেক বড় হয়ে যাবে, বলার তো অনেক কিছু রয়েছে, কিন্তু যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করতে কেউ কিন্তু ভুলো না। সো ধন্যবাদ, জয় হিন্দ।